প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাই এম স্কুলের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছো। আজ আমি তোমাদের ম্যাথমেটিক্স 2 সাবজেক্টের ক্যালকুলাস পার্টের 14 অধ্যায়ের ডিফারেন্ট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট সমাকলনের প্রথম ক্লাস নিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার চ্যানেলটিকে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করোনি অথবা আজকে নতুন, এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডিফিনাইট ইন্টিগ্রালের ক্লাস করার পূর্বে ইনডিফিনাইট ইন্টিগ্রাল সম্পর্কে ভালো ধারণা থাকা প্রয়োজন। এজন্য আমি তোমাদেরকে বলবো, ইনডিফিনাইট ইন্টিগ্রালের আমি 4টি ক্লাস নিয়েছি, সেই 4টি ক্লাস দেখার বিশেষভাবে অনুরোধ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডিফিনাইট ইন্টিগ্রালে অর্থাৎ নির্দিষ্ট সমাকলনের সমস্যা অর্থাৎ অঙ্ক করার পূর্বে ডিফিনাইট ইন্টিগ্রাল কি, কেন, কোথায় ব্যবহার করব, আসলে আমাদের ডিফিনাইট ইন্টিগ্রাল কি কাজে লাগে, সেই সকল প্রশ্নের উত্তর খোঁজার একটা চেষ্টা করব। অর্থাৎ ডিফিনাইট ইন্টিগ্রালের অঙ্ক করার পূর্বে ডিফিনাইট ইন্টিগ্রাল সম্পর্কে বেসিক কিছু কথা, বেসিক কিছু ধারণা আমাদের থাকা প্রয়োজন। সেই সম্পর্কে এখন আলোচনা করব। তাহলে চলো আমরা নির্দিষ্ট সমাকলনের কোথায় ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, সেই সম্পর্কে একটু আলোচনা করে আসি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চিত্রে এই ধরনের ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা খুব সহজে নির্ণয় করতে পারি। এটি একটি আয়তাকার আকৃতির। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দিয়ে আমরা সহজেই এই ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। কিন্তু বন্ধুরা, যদি চিত্রটি যদি এমন হয়ে যায়, তাহলে এই চিত্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব? বন্ধুরা, আমরা সকলেই বিদ্যুৎ লাইন অর্থাৎ বৈদ্যুতিক খুঁটি দেখেছি। দুটি বৈদ্যুতিক খুঁটি আঁকার চেষ্টা করেছি। এই দুটি বৈদ্যুতিক খুঁটির মাঝে বৈদ্যুতিক তার অর্থাৎ আমরা কারেন্ট অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ যেভাবে পাই, সেই তার ঝুলন্ত অবস্থায় আছে। যদি তোমাকে বলা হয় এই দুইটার খুঁটির মাঝে তারের যে অংশটা আছে, এই তারের দৈর্ঘ্যটুকু আমাদের বের করতে হবে, তাহলে তুমি কি করতে পারো? এই দুটি খুঁটির মধ্যবর্তী দূরত্ব যতটুকু হবে তারের দৈর্ঘ্য ততটুকুই হবে। বন্ধুরা, চিত্রের থেকে দেখো, আসলে কি তাই? দুটি খুঁটির মধ্যবর্তী দূরত্ব এবং তারের দৈর্ঘ্য কি একই আছে? এই তারটি ঠিক সোজাসুজি কিন্তু নয়। আমরা বাস্তবে দেখেছি বৈদ্যুতিক দুটি খুঁটির মাঝে বৈদ্যুতিক তার কখনোই টান টান অর্থাৎ সোজা অবস্থায় থাকে না, একটু ঝুলন্ত অবস্থায় থাকে। ওই ঝুলন্ত আকারটাকে বলা হয় পরাবৃত্ত আকার, প্যারাবোলা। এই প্যারাবোলার দৈর্ঘ্য অর্থাৎ এই বক্ররেখার দৈর্ঘ্য আমরা কিভাবে বের করব? আমরা কি বের করতে পারবো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের এই সকল প্রশ্নের উত্তর দিবে ডিফিনাইট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট সমাকলন। প্রকৃতপক্ষে ইন্টিগ্রেশনের জন্মই হলো বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের উদ্দেশ্য নিয়েই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলের নির্ণয়ের জন্য এই ক্ষেত্রটিকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয়। এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশের ক্ষেত্রফলের সমষ্টি থেকেই মূল ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করা হয়। ডেফিনিট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট সমাকলন বা নির্দিষ্ট যোগজ শুধুমাত্র আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করে না, বক্ররেখার দৈর্ঘ্য, বক্ররেখা দ্বারা পরিবেষ্টিত ক্ষেত্রের ক্ষেত্রফল, কোনো বস্তুর আয়তন, অতিক্রান্ত দূরত্ব, গতিবেগ, ত্বরণ ইত্যাদি অতি সহজেই আমরা নির্ণয় করতে পারি এই ডিফিনাইট ইন্টিগ্রালের মাধ্যমে, এই নির্দিষ্ট সমাকলনের মাধ্যমে, এই নির্দিষ্ট যোগজের মাধ্যমে। তাহলে বুঝতে পারছো বন্ধুরা, ডেফিনাইট ইন্টিগ্রাল আসলে আমরা কোথায় ব্যবহার করি, কিভাবে ব্যবহার করব, অঙ্কের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব। অঙ্ক করার পূর্বে ডেফিনাইট ইন্টিগ্রাল কি সেটা সম্পর্কে একটু আমরা আলোচনা করে আসি। যদি এফ অফ এক্স ফাংশনের
অনির্দিষ্ট সমাকলন এফ অফ এক্স হয়, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স সমান এফ অফ এক্স হয়, তবে এ টু বি বদ্ধ ব্যবধিতে এফ অফ বি মাইনাস এফ অফ এ কে এফ অফ এক্স ফাংশনের নির্দিষ্ট সমাকলন বলা হয়। যাকে ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ অফ এক্স ইন্টু ডিএক্স প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। যাকে ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ অফ এক্স ইন্টু ডিএক্স প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। গাণিতিকভাবে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স সমান এফ অফ এক্স হয়, তবে ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ অফ এক্স ইন্টু ডিএক্স সমান হবে এফ অফ এক্স তৃতীয় বন্ধনী হবে এ টু বি। অর্থাৎ এই এফ অফ এক্স ফাংশনকে ইন্টিগ্রেশন করলে যে ফলাফলটা হয় সেই ফলাফলকে বড় হাতের এফ অফ এক্স ফাংশন দ্বারা প্রকাশ করা হচ্ছে। এই এ আর বি কে আমরা তৃতীয় বন্ধনী দ্বারা এইভাবে লিখব। এটা এ আর বি এর পরিচয় একটু পরে আমি দিচ্ছি। সমান হবে এফ অফ বি মাইনাস এফ অফ এ। এখানে ছোট হাতের এ কে লোয়ার লিমিট বা নিম্ন সীমা এবং বি কে আপার লিমিট। এখানে এ কে লোয়ার লিমিট এবং বি কে আপার লিমিট বলা হবে। এ টু বি বদ্ধ ব্যবধিকে সমাকলন রেঞ্জ বলে। এখানে ছোট হাতের এফ অফ এক্স ফাংশন দ্বারা বোঝানো হয়েছে যে ফাংশনটাকে আমরা ইন্টিগ্রেশন করব। বড় হাতের এফ অফ এক্স ফাংশন দ্বারা বোঝানো হয়েছে এই ফাংশনটাকে ইন্টিগ্রেশন করার পরে যে ফলাফল পাবো সেই ফলাফলটাকে বড় হাতে এফ অফ এক্স দ্বারা প্রকাশ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আলোচনা করব ইন্টিগ্রেশন ধ্রুবক সি এর ব্যবহার নিয়ে। অনির্দিষ্ট ইন্টিগ্রাল অর্থাৎ ইনডিফিনিট ইন্টিগ্রালে আমরা সব সময় ইন্টিগ্রেশন ধ্রুবক সি ব্যবহার করেছি, কিন্তু ডিফিনিট ইন্টিগ্রালে এই সি এর ব্যবহারের কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই তার ব্যাখ্যাটা আমরা একটু দেখে আসি। মনে করি ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স সমান এফ অফ এক্স প্লাস সি, অর্থাৎ একটি ইনডিফিনাইট ইন্টিগ্রাল অনির্দিষ্ট সমকলনের ফলাফল হলো এফ অফ এক্স প্লাস সি। যদি এই ফাংশনটিকে নির্দিষ্ট অর্থাৎ ডিফিনাইট ইন্টিগ্রালে নিয়ে যায়, লিমিট দিয়ে দিই, তাহলে হবে এ টু বি, মনে করলাম লোয়ার লিমিট এ এবং আপার লিমিট বি। তাহলে এই ফাংশনটা এফ অফ এক্স ইন্টু ডিএক্স সমান হবে কত? এফ অফ এক্স প্লাস সি, লিমিটটা তৃতীয় বন্ধনীর মধ্যে বসে যাবে এ টু বি। তাহলে ডিফিনিট ইন্টিগ্রালের সূত্র অনুযায়ী কি হবে? এক্স এর পরিবর্তে আপার লিমিট বসবে, তাহলে হবে এফ অফ বি প্লাস সি।
সূত্রের মাইনাস, এখন এক্স এর পরিবর্তে বসবে লোয়ার লিমিট, তাহলে ফলাফল হবে এফ অফ এ প্লাস সি সমান এফ অফ বি প্লাস সি মাইনাস এফ অফ এ মাইনাস সি, ব্র্যাকেট উঠে দিলাম, তাহলে মাইনাস সি হলো। এই প্লাস সি এই মাইনাস সি তাহলে বাদ হয়ে যাবে, ফলাফল কি থাকছে এফ অফ বি মাইনাস এফ অফ এ। এই হলো প্রাপ্ত ফলাফল এই ইন্টিগ্রেশনের। এখানে দেখছি ফলাফলে কোনো ছি নাই। ডিফারেন্ট ইন্টিগ্রালে একটি নির্দিষ্ট ফলাফল বা নির্দিষ্ট মান এবং সেই মানটি একটি ধ্রুবক ফলাফল পাওয়া যায়, সুতরাং সেখানে নতুন করে আর ধ্রুবকের কোনো প্রয়োজন নেই। অতএব ডিফারেন্ট ইন্টিগ্রালে আমরা আর ইন্টিগ্রেশন ধ্রুবক সি ব্যবহার করব না। এখন তাহলে চলো আমরা কিছু সমস্যা সমাধান করে আসি। প্রশ্ন 1, ইন্টিগ্রেশন অফ 0 to 1 dx by 1 plus x square এর মান নির্ণয় করো। সমাধান আমাদের দেওয়া আছে ইন্টিগ্রেশন অফ 0 to 1 dx by 1 plus x square। অঙ্কটিকে আমরা একটু সাজিয়ে নিই, তারপরে সমাধান করি। ইন্টিগ্রেশন 0 to 1 1 by 1 plus x square dx। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটিকে যদি এই লিমিট অর্থাৎ 0 1, 0 হলো লোয়ার লিমিট, 1 হলো আপার লিমিট, এই লিমিটটা যদি না থাকতো তাহলে অঙ্কটা কি হইতো? অঙ্কটা হয়তো ইন্টিগ্রেশন অফ 1 by 1 plus x square into dx। এই অঙ্কটি কি অনির্দিষ্ট সমাকলন অর্থাৎ ইনডিফিনাইট ইন্টিগ্রালে আমরা করে এসেছি 1 by 1 plus x square। কাকে ডেরিভেটিভ করলে ফলাফল 1 by 1 plus x square হয়েছিল? হ্যাঁ, ঠিকই ভেবেছো বন্ধুরা, tan ইনভার্স x কে ডেরিভেটিভ করলে ফলাফল হয়েছিল 1 by 1 plus x square। তাহলে 1 by 1 plus x square কে ইন্টিগ্রেশন করলে ফলাফল কি হবে? tan ইনভার্স x হবে প্লাস সি। ইনডিফিনাইট ইন্টিগ্রালে সমাকলন ধ্রুবক প্লাস সি থাকে, তাহলে যদি এই ফলাফলটা এখানে বসাই, মনে করলাম এটি অনির্দিষ্ট সমাকলন, তাহলে কি হবে? tan ইনভার্স x। ডিফারেন্ট ইন্টিগ্রালে ওই সমাকলন ধ্রুবক tan সি বসবে না, লোয়ার লিমিট নিচে বসবে, আপার লিমিট উপরে বসবে। এটি আমরা একটু আগে সমাধানে দেখে এসেছিলাম, ওই জায়গাটায় আমরা আবার একটু ফিরে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু আগে শিখে এসেছি ইন্টিগ্রেশন অফ a to b f of x into dx সমান f of x a to b। অর্থাৎ এই f of x ছিল যে ফাংশনটিকে আমরা ইন্টিগ্রেশন অথবা সমাকলন করব, যেমন এখানে 1 by 1 plus x square হলো সেই ফাংশনটি। এখানে বড় হাতের f of x ফাংশনটি হলো ইন্টিগ্রেশন করার পরে প্রাপ্ত যে ফলাফলটা পেয়েছি সেই ফলাফলটি। কি পেয়েছি এখানে? tan ইনভার্স x। এখানে লিমিট যেটা ছিল a আর b, তৃতীয় বন্ধনী দিয়ে লোয়ার লিমিটের জায়গায় লোয়ার লিমিট অর্থাৎ যেটি নিচে ছিল সেই নিচে আছে, আপার লিমিট জায়গায় আপার লিমিট বসলো a to b। ঠিক একইভাবে এখানেও 1 by 1 plus x square নামক ফাংশনকে ইন্টিগ্রেশনের প্রাপ্ত ফলাফল tan ইনভার্স x এবং লিমিটটা 0 to 1 বসলো, লোয়ার লিমিট 0 নিচে বসলো, আপার লিমিট 1 আপার লিমিটের জায়গায় উপরে বসলো। বন্ধুরা, এর পরবর্তী লাইন ছিল কি? f of b মাইনাস f of a। বন্ধুরা, f of b বলতে b ছিল আপার লিমিট, f of x অর্থাৎ ফাংশনের x অর্থাৎ চলকের পরিবর্তে কত বসেছে? b বসেছে। ছিল ফাংশনটি f of x, হয়ে গেছে f of b। ঠিক একইভাবে লোয়ার লিমিট x এর পরিবর্তে কত বসেছে? লোয়ার লিমিটের মান a বসেছে, f of a, মাঝখানে চিহ্নটি হয়েছে মাইনাস।
অর্থাৎ ইন্টিগ্রেশনের প্রাপ্ত ফলাফলে যে চলক ছিল সেই চলকের পরিবর্তে প্রথমে আপার লিমিট বসেছে মাইনাস পরবর্তীতে লোয়ার লিমিট বসে। তাহলে এই অঙ্কটিকে যদি আমরা ঠিক একইভাবে মান বসাই তাহলে হবে tan ইনভার্স আপার লিমিট কত আছে 1, সেই 1 এখানে বসবে মাইনাস tan ইনভার্স লোয়ার লিমিট কত আছে 0 আছে, সেই লোয়ার লিমিট এখানে বসবে। তাহলে এই tan ইনভার্স 1 আমরা যদি মান বের করি তাহলে tan ইনভার্স এই 1 এর পরিবর্তে লিখতে পারবো আমরা tan অফ পাই বাই 4 অর্থাৎ tan 45। tan 45 এর মান হলো 1 আমরা জানি, সেটি বসাইলাম মাইনাস tan ইনভার্স এখানে 0 আছে অর্থাৎ tan 0 ডিগ্রি মান আমরা জানি 0। এখানে tan ইনভার্স এবং tan একটি অপরটি বিপরীত রাশি, সুতরাং কেটে যাবে, থাকবে হলো পাই বাই 4। অর্থাৎ সহজভাবে যদি হিসাব করি তাহলে এই tan ইনভার্স tan বাদ হয়ে গেল, থাকবে পাই বাই 4 মাইনাস tan ইনভার্স এবং tan একইভাবে বাদ হয়ে গেল, থাকবে হলো 0। ফলাফল হবে পাই বাই 4, পাই বাই 4, এটি অ্যান্সার।